আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে মূলত আমরা চলে আসছি পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারটার 3 নম্বর লেকচার নিয়ে। তো আজকের লেকচারে আমরা মেইনলি যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে প্লবতা, আর্কিমিডিসের নীতি, কোনো বস্তুর ভাষা ডোবা। মানে সহজ কথা, তরল পদার্থের মধ্যে ডিফারেন্ট সিনারিও এই চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট। তো চলো শুরু করি বেশি কথা না বলে। প্রথমেই প্লবতা। ওকে, প্লবতা। তো প্লবতা কথা মানে জিনিসটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। তোমরা কখনো সুইমিং পুলে বা পুকুরে সাঁতার কাটছো? সাঁতার কাটাটা বাদ দাও, তুমি যদি পুকুরের পানিতে নামো তাহলে তোমার নিজেকে অনেকটা হালকা মনে হয় না? মনে হয় কি তোমার ভর যতটুকু ছিল ভরের পরিমাণ কমে গেছে। অ্যাকচুয়ালি তো ভরের পরিমাণ কমে না, কমে ওজনের পরিমাণ। মনে হয় যে তোমার ওজনের পরিমাণটা কমে গেছে। সিমিলারলি অনেক বড় একটা কাঠের টুকরা, গাছের একটা টুকরা, সেটা তুমি বায়ুমণ্ডলে যখন লিফট করার ট্রাই করলা বা হাত দিয়ে ধরে তোলার ট্রাই করলা, তখন দেখলা অনেক কষ্ট হচ্ছে। ইভেন তুমি একা তুলতে পারবে না, 4-5 জন লোক লাগবে। বাট সেম কাঠের টুকরাটাই যখন পানিতে ফেলে দিলা অ্যান্ড তারপর তুমি সেটা বহন করে নিয়ে যাওয়ার ট্রাই করলা, তখন দেখলা তুমি আবার পারতেছো। এর মানে কি বস্তুগুলার যে অ্যাকচুয়াল ওজন ছিল সেই ওজন থেকে কিছু পরিমাণ ওজন হারাই যায়, তাই না? কিসের কারণে হারায়? ওজনটা হারায় হচ্ছে পানির কারণে। অর্থাৎ তোমার লেটস সে এটা যদি তোমার হচ্ছে পুকুরটা হয়, ওকে, এন্ড পুকুরে হচ্ছে পানি আছে, পুকুর বা সুইমিং পুল যেটাই ধরো, এটার হচ্ছে এটার ভিতর পানি আছে, ওকে। এখন তুমি কি করলা, এটার মাঝে ধরো 4 কোণা একটা কাঠের টুকরা রেখে দিলা। কাঠের টুকরাটার কালারটা একটু চেঞ্জ করে দিই। লেটস সে কাঠের টুকরার কালার তো ব্রাউন হবে, লেটস সে এটাই, অর হোয়াট এভার, যাই হোক এটা। তো এটা কাঠের টুকরা, ওকে। তো এই কাঠের টুকরাটা পানিতে রেখে দিলা। এখন যখন কাঠের টুকরাটা পানিতে রেখে দিলা, এরপর কাঠের টুকরাটাকে যখন তুমি লিফট করতে চাইবা, তখন দেখবা লিফট করাটা অনেক সহজ। তোমার খুবই কম পরিশ্রম করা লাগতেছে, তোমার কাঁধের উপর খুব কম চাপ পড়তেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এর যে একটা ওজন ছিল, ওজন তো অবশ্যই ভরকেন্দ্র বরাবর কাজ করবে নিচের দিকে। এর যে একটা ওজন ছিল mg, লেটস সে এটার ভর হচ্ছে m, সেই ওজন থেকে কিছু পরিমাণ কমে গেছে বা কিছু পরিমাণ ওজন হারাই ফেলছে। লেটস সে সেই হারানো ওজনটা হচ্ছে w। কি বলি, একটা বলি আর একটা লিখতেছি। সেই ওজনটা হচ্ছে ধরো u। এই ওজনটা সে কিসের কারণে হারাইলো? পানির কারণে, তাই না? পানি উপরের দিকে বল প্রয়োগ করছে একটা নির্দিষ্ট পরিমাণ। এখন ধরো তার সার্বিক ত্বরণ বা হচ্ছে নেট ত্বরণ এ নেট হচ্ছে নিচের দিকে, তাহলে নেট বলটা কত হবে? এফ নেট। এফ নেট ইকুয়াল টু হচ্ছে এম এ নেট। এর মানে হচ্ছে এম এ নেটের মানটা হবে নিচের দিকের বল এম জি মাইনাস উপরের দিকের বল ইউ। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পানির কারণে কিছু পরিমাণ ওজন সে হারাই ফেলছে, ওজনের পরিমাণটা হচ্ছে ইউ। এই যে কিছু পরিমাণ ওজন হারাইলো পানির কারণে ইউ, এটাই হচ্ছে প্লবতা। এখন এটার সাথে তুমি একটা জিনিস রিলেট করতে পারো। কোন জিনিসটা? আমরা তো অনুভূমিক তল বরাবর অনেক কাজই করছি, তাই না? যে লেটস সে এটা হচ্ছে পৃথিবীর ভূমি, স্পেশালি বল অধ্যায়ে।
তো ভূমির উপর একটা বস্তু যদি রাখি, এই বস্তুটা, তাহলে বস্তুর ওজন হচ্ছে mg কাজ করবে নিচের দিকে, ওজন w কাজ করবে নিচের দিকে, এন্ড বস্তুটা যেহেতু এই তলের উপর স্থির রয়েছে, তার মানে তল তার উপর একটা উপরের দিকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া প্রদান করতেছে আর পরিমাণ। এখন বস্তু স্থির থাকলে প্রতিক্রিয়া বল এবং তার ওজন সমান হয়। এটা তো ছিল হচ্ছে কোনো একটা শক্ত মাটিতে বা এরকম কিছু একটা তলের উপর যখন দাঁড়াইতেছো তুমি স্থির হয়ে, তখন তোমার ওজন আর তলের প্রতিক্রিয়া সমান। বাট পানির সারফেসটা অ্যাকচুয়ালি পানির সারফেসটা অনেকটা নরম না? শক্ত কঠিন পদার্থের মতো কি পানির সারফেস? অবশ্যই না, এটা একটা তরল পদার্থ। এখানে যদি তুমি হাত দিয়ে জোরে চাপ দাও তাহলে দেখবা পানি সরে যাচ্ছে আশেপাশে। তার মানে পানি ঠিক কঠিন তলের সমান প্রতিক্রিয়া বল দিতে পারে না, সে একটু কিছু পরিমাণ কম প্রতিক্রিয়া বল দেয়। এটা ডিপেন্ড করে, একটু পর আমাদের কেস আসবে, আমার কথাটা অবশ্যই একটু ভুল আছে, ওইটা একটু পরে ক্লিয়ার হবে তোমাদের। তো পানি উপর দিকে প্রতিক্রিয়া দেয়, তাহলে আমরা প্লবতাকে আরেকটা জিনিস বলে ডাকতে পারি, তাই না? সেটা কি? সেটা হচ্ছে কঠিন সারফেস যখন সলিড সারফেস, সেটার ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়াকে বলতেছি আর, বা তলের প্রতিক্রিয়া। আর যখনই সেটা তরল সারফেস হয়ে যাইতেছে, তখন সেটা যে প্রতিক্রিয়াটা প্রদান করতেছে ঊর্ধ্বমুখী, সেটাকে বলতেছি আমরা প্লবতা। অর্থাৎ তরল পদার্থ কর্তৃক প্রতিক্রিয়া বলের মানই হচ্ছে প্লবতা। এখন এই প্লবতার মানটা কি হবে দেখো। তোমার আরেকটা পাত্র যদি আঁকে, পানির পাত্র আঁকানোর ট্রাই করি। লেটস সে এটা হচ্ছে একটা পানির পাত্র অ্যান্ড এটাতে হচ্ছে পানি আছে, অলরাইট। অ্যান্ড এটার মধ্যে একটা বস্তু ডুবাই রাখছো। ডুবাই যদি রাখো, ধরো পানির উপরিতল থেকে বস্তুর উপরিতল পর্যন্ত উচ্চতা h1, পানির উপরিতল থেকে বস্তুর নিম্নতল পর্যন্ত উচ্চতা হচ্ছে h2, রাইট? এবং বস্তুর ক্ষেত্রফল লেটস সে a। তাহলে h গভীরতায় বস্তুর উপরের দিকের পানি যতটুকু আছে, উপরে যে পরিমাণ পানিগুলো আছে, ওই পানি একটা চাপ প্রয়োগ করবে, যেটাকে আমরা বললাম P1, সেটার মান হবে h1 রো জি। এটা কিসের রো? রোটা হচ্ছে যে তরলে ডুবানো আছে। আমি যেহেতু পানি পানি করতেছি বারবার, সো তুমি ধরো পানি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে তরল, যে কোনো তরল। তো এটা হবে রো এল। এখন যদি আমরা বলি যে তাহলে নিম্নতলে কতটুকু চাপ প্রয়োগ করতেছে পানি ঊর্ধ্বমুখী, তাহলে তুমি বলবা P2 এর ভ্যালুটা হবে h2 রো জি। এখন P1 চাপের জন্য বস্তুর উপর কত বল প্রযুক্ত হচ্ছে? F ইকুয়াল টু PA, তাই না? তাহলে এটাকে বলতে পারো A H1 রো অফ লিকুইড জি, লেটস সে এটা F1 ইকুয়াল P1A, আর F2 মানে নিম্নতলে বল ইকুয়াল কি P2A, অর্থাৎ A H2 রো অফ লিকুইড জি। এখন তাহলে নিট ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিট ফোর্সটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করবে। তবে নর্মালি নিচের যে তলটা আছে বা সারফেসটা আছে, ওই সারফেসটার উপর প্রযুক্ত বল এর মান হচ্ছে বেশি ধরা হয়। অর্থাৎ আমরা প্লবতা বা ইউ এটাকে লিখবো হচ্ছে F2 মাইনাস F1, ওকে? এখান থেকে লিখতে পারো F2 এর মান যদি বসাও AH2 রো অফ লিকুইড জি মাইনাস AH1 রো অফ লিকুইড জি। এখন উভয় পক্ষ থেকে, মানে উভয় পার্ট থেকে তুমি এটা কমন নিতে পারো, থাকবে H2 মাইনাস H1 রো অফ লিকুইড জি। এখন H2 মাইনাস H1 কোনটুক? H2 মাইনাস H1, এইটুকু হচ্ছে H2 আর H1 হচ্ছে এইটুক। তাহলে এইটুক থেকে এইটুক যদি মাইনাস করো, তার নিজস্ব উচ্চতা পাবা তুমি, তাই না? লেটস সে তার নিজস্ব উচ্চতা হচ্ছে
এইচ। তাহলে প্লবতা ইকুয়াল তুমি লিখতে পারো হচ্ছে এখান থেকে প্লবতার মানটা লিখতে পারো এ এইচ রো জি। এটা রোটা হচ্ছে রো অফ লিকুইড, এটাই হচ্ছে প্লবতার রাশি। ওকে, তো প্লবতা জিনিসটা আমরা বুঝতে পারলাম। পারফেক্ট। চলো এবার আমরা নেক্সট টপিকটাতে যাই। নেক্সট টপিকটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতিতে বিজ্ঞানী আর্কিমিডিস কি বলছিলেন দেখো, খেয়াল করো। কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায়। এই যে এক্স্যাক্টলি একটু আগে আমরা প্লবতা থেকে দেখে আসলাম যে পানির সারফেসের প্রতিক্রিয়ার জন্য কিছু পরিমাণ ওজন সে হারিয়ে ফেলবে। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। হারানো ওজনটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এখন এটা দ্বারা কি বোঝানো হয়েছে চলো আমি একটু দেখানোর ট্রাই করি। এই ডায়াগ্রামটা আমি একটু কপি পেস্ট করে নেওয়ার ট্রাই করতেছি নেক্সট পেজে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। আমি তোমাদের 3টা কেস দেখাবো এখানে ইন টোটাল। টোটাল 3টা কেস দেখাবো। আমি অ্যানোটেশনগুলো ফার্স্টে একটু মুছে দেওয়ার ট্রাই করি। অলরাইট, এন্ড বস্তুটাকে হচ্ছে আর একটু ছোট করব। আমি বস্তু নিব হচ্ছে টোটাল 3টা। প্রত্যেকটা ডিফারেন্ট কালার দেব। এটার কালার সেম থাক, এটার কালারটা এটা সবুজ, এটা হচ্ছে আর একটা কালার দিয়ে দিই, লেটস সে হলুদ। এখন 3টা বস্তু আমাদের কাছে আছে, 3টা বস্তুর প্রত্যেকটার প্রপার্টি ডিফারেন্ট। লেটস সে এটার ভর হচ্ছে m1, ঘনত্ব হচ্ছে ρ1, এটা m2, ঘনত্ব হচ্ছে ρ2, এটা হচ্ছে m3, তার ঘনত্ব হচ্ছে ρ3। বাট এই বস্তুগুলোর ডাইমেনশন সেম। মানে কি? মানে হচ্ছে এই প্রত্যেকটা বস্তু ডাইমেনশনে আইডেন্টিক্যাল। এর উচ্চতা, সবগুলার উচ্চতা সেম এবং সবগুলার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। যদি এটা প্রস্থচ্ছেদ হয় প্রত্যেকটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে সমান। তো তার মানে হচ্ছে বস্তুটার আয়তন হচ্ছে সবগুলার আইডেন্টিক্যাল, আমরা সমান আয়তনের ধরে নিলাম। এখন প্রথম বস্তুটার দিকে খেয়াল করো। প্রথম বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, তাই না? আংশিক নিমজ্জিত, তার উপর ওজন কাজ করতেছে নিচের দিকে m1g, তার উপর প্লবতা হচ্ছে ইউ, লেটস সে u1, এর উপর প্রযুক্ত হচ্ছে ওজন বল m2g, প্লবতা হচ্ছে u2, এর উপর প্রযুক্ত বল হচ্ছে m3g, এর উপর প্লবতা হচ্ছে u3। এখন কি বলছে বিজ্ঞানী আর্কিমিডিস? কিছু পরিমাণ ওজন হারায়, হারানো ওজন হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এখন তুমি 1 নং বস্তুটার ক্ষেত্রে যদি কনসিডার করো বিষয়টা, যে
m1 বস্তুর ক্ষেত্রে টোটাল হাইট তো হচ্ছে h, তাই না? ধরো সে x পরিমাণ ডুবে আছে, x পরিমাণ ডুবে আছে। এখন বলছে হারানো ওজন। এখন হারানো ওজন কোনটুক? হারানো ওজন হচ্ছে যতটুকু প্লবতা আছে পানিটার বস্তুটার উপরে, ঠিক ততটুক, তাই না? তাহলে এই ক্ষেত্রে হারানো ওজনটা কত হবে? হারানো ওজন U1 ইকুয়াল হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এখন এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কোনটুক? এই তরলটুকুর ওজন না, এই তরলটুক। তার মানে এর সমপরিমাণ আয়তনের সে তরল অপসারিত করছে, এই আয়তনের সমপরিমাণ আয়তনের তরল। তো এই আয়তনের তরলের যে ওজনটা তা বস্তুর হারানো ওজনের সমান। অলরাইট, হারানো ওজনের সমান। এখন দেখো বস্তুটা তো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, তাই না? যদি ভাসে তাহলে নিচের দিকের বল আর উপরের দিকের বল দুইটা সমান। তার মানে তুমি U1 ইকুয়াল লিখতে পারো m1g। এটার মান কত? এটার মান হচ্ছে অপসারিত তরলের ওজন। এখন অপসারিত তরলের ওজন কি? তরলের ভর m অফ লিকুইড ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, তাই না? এখন তরলের ভর মানে কি? তরলের ভর মানে হচ্ছে তরলের ঘনত্ব রো ইন্টু ভি। তরলের আয়তন, তরলের আয়তন কতটুকু হবে এখন বলো? তরলের আয়তন কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু এইচ হবে, নাকি তরলের আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু এক্স হবে? এক্স্যাক্টলি, তরলের আয়তন হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু এক্স। ভি, এটা হচ্ছে জি, ভি রো জি। আচ্ছা, এখানে যে আমি এইচ রো জি লিখছি, এটাকে তুমি ভি রো জিও লিখতে পারো। এইচ ইকুয়াল ইউ ইকুয়াল এ এইচ রো অফ লিকুইড জি। তো এ এইচ মানে হচ্ছে তার আয়তন, ভি রো লিকুইড জি। কিসের আয়তন? এটা হচ্ছে যতটুকু তরল সে অপসারিত করছে ততটুকু তরলের আয়তন, অর্থাৎ এটা হচ্ছে ভলিউম অফ লিকুইড। এখন তুমি যদি M2 এর ক্ষেত্রে কনসিডার করো, M2 কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। যেহেতু ভাসতেছে তার মানে হচ্ছে বস্তু স্থির, অর্থাৎ তার প্লববলের মান আর হচ্ছে ওজন দুইটা সমান। এখন এতটুকু তার ওজনের সমান ওজনই সে হারাই ফেলছে, তার মানে সে এখন একদম পুরোপুরি ওজনহীন অনুভব করবে। এখন ওজনহীন যে অনুভব করতেছে ওই ওজনের মানটা কত হবে? সবুজ বস্তুটা কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তো তরলের ওজন কত হবে? লেটস সে m অফ l ইন্টু জি ইকুয়াল টু m অফ l মানে কি? রো অফ l ইন্টু রো অফ l ইন্টু ভি অফ l। এখন তরলের অপসারিত তরলের আয়তন কতটুকু? বস্তু যেহেতু সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে, তার মানে বস্তু তার নিজস্ব আয়তনের সমান পরিমাণ আয়তন অপসারণ করছে। তার মানে এখানে লিখতে পারো হচ্ছে এ এইচ জি, রো এইচ জি বা এইচ রো অফ লিকুইড জি। M3 এর ক্ষেত্রে কি লিখতে পারো তুমি? M3 এর ক্ষেত্রে M3 তো স্থির, কারণ আমি ত্বরণের কোনো ডিরেকশন দেইনি, সো M3 হচ্ছে স্থির। এখন M3 যদি স্থির হয় তাহলে তার হারানো ওজন হবে তার নিজস্ব ওজনের সমান, হারানো ওজনের নিজস্ব ওজন সমান, ইকুয়াল হবে অপসারিত তরলের ওজন। মানে কি? ক্ষেত্রফল এইচ রো অফ লিকুইড জি। এইচ কেন হইল? কারণ বস্তুটা একদম সম্পূর্ণ ডুবে গেছে এবং নির্দিষ্ট গভীরতা অতিক্রম করার পর তারপর সে ভাসতেছে, লেটস সে ভাসতেছে।
যদিও এরকম কেস হওয়া পসিবল না, বাট লেটস সে ভাসতেছে। যদি ভাসে, সে তার আয়তনের সমান পরিমাণ তরল অপসারণ করছে, তাহলে এই অপসারিত তরলের আয়তনটা হবে বস্তুর আয়তনের সমান। বোঝা গেল? আসলে এই টপিকটা এমন যে এই টপিকটা যদি আমি ম্যাথ করানোর মাধ্যমে এক্সপ্লেন করি তাহলে তুমি বেশি বুঝতে পারবে। আমি জানি তোমাদের অনেক কনসেপ্টে এখনও হচ্ছে ঘাপলা আছে বা অনেক কিছুই বুঝো নাই, বাট ম্যাথ আসতেছে সামনে, প্রচুর ম্যাথ আছে আজকে। ম্যাথগুলো করানোর পর সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, রাইট, চলো আমরা নেক্সট পেজে যাই। এখানে প্লবতা রিলেটেড একটা ম্যাথ আছে, চলো আগে ম্যাথটা দেখি কি বলা আছে। নিচের চিত্রটি লক্ষ্য করো। ওকে ফাইন, লক্ষ্য করতেছি আমরা। এই কালারটা বেটার হবে। আচ্ছা, হাইলাইটের জন্য কোন কালারটা বেটার হয়? ব্লু। ব্লু তো বেশি একটা ভালো না, দেখি হোয়াইট বার্ন দিয়ে দিব। হোয়াইট বার্ন তো ইয়ার্ড লাগে। আচ্ছা, গিভ মি 1 মিনিট। কালার কি দেওয়া যায়? হলুদ? না, হলুদ তো ভালো না। আচ্ছা, লেটস সে ম্যাজেন্টাই দিই। ম্যাজেন্টা অ্যাকচুয়ালি, ম্যাজেন্টা। ওকে, এটাই মোটামুটি দেখা যায়। আচ্ছা, এখন দেখো নিচের চিত্র লক্ষ্য করতে বলছে। একটা চিত্রে দুইটা বস্তু দেওয়া আছে। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর একটা হচ্ছে একটা সিলিন্ডার। এখন বলছে উভয় বস্তুর ক্ষেত্রে পানির প্লবতা। ওকে, উভয় বস্তুর ক্ষেত্রে পানির প্লবতা নির্ণয় করতে বলছে। পানির প্লবতা, পানির প্লবতা যেহেতু বলে দিছে এখানে, তার মানে রো অফ লিকুইডের মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটুকু আমরা কনফার্মড। এখন প্রথম বস্তুর ক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে, কি দেখা যাচ্ছে এখানে? পানির প্লবতা নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মেনশন করতে মেবি ভুলে গেছে কোশ্চেনে, যে পানির প্লবতা তো নির্ণয় করব, বাট বস্তুর ঘনত্ব তো লাগবে। বস্তু কতটুকু ডুবে গেছে বা কতটুকু ভেসে রয়েছে, এই জিনিসগুলো তো আমাদের লক্ষ্য করতে হবে, তাই না? বা কোশ্চেন দেওয়ার থাকতে হবে না? বাট যেহেতু কোশ্চেনে দেওয়া নাই, তার মানে আমরা ধরে নেই যে উভয় বস্তুই, দুইটা বস্তুই পানিতে ডুবে গেছে। সো পানিতে যদি ডুবে যায়, তাদের সম্পূর্ণ আয়তনের জন্য পানির প্লবতা ফিল করবে বস্তুগুলো। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে? প্রথম বস্তুর আয়তন V1 ইকুয়াল কি হবে? তার দৈর্ঘ্য L1, তার প্রস্থ W1 এবং তার উচ্চতা H1। এখন L1 ইকুয়াল কত দেওয়া আছে? 1.5 মিটার, তাই না? তাহলে লিখো 1.5। W1 দেওয়া আছে হচ্ছে 2 মিটার, যদিও লেন্থ ব্রেডথের চেয়ে কম হয়ে গেছে 2, ইন্টু উচ্চতা দেওয়া আছে এটা, যদি এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এটা হচ্ছে 2 মিলিমিটার। তো এটা তুমি লিখতে পারো 2 ইন্টু 10⁻³ আলটিমেটলি এখানে টোটাল আসে হচ্ছে 6 ইন্টু 10⁻³ মিটার কিউব। ওকে, এখন প্রথম বস্তুর আয়তন পেয়ে গেছো, তোমার তরলের ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। প্লবতা পাবা না, জি এর মতো মুখস্থ। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্লবতা U1 ইকুয়াল কত হবে? যদি আমার U1টা এখানে V এর মতো দেখা যাচ্ছে, ইউটা হচ্ছে না কেন? এই তো এখন হয়েছে কিছুটা। U1 ইকুয়াল হবে V1 রো অফ লিকুইড G। V1 এর মান পেলাম আমরা 6 ইন্টু 10⁻³ রো অফ লিকুইড হচ্ছে 1000, G হচ্ছে 9.8, অ্যান্ড এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 9.8 ইন্টু 1000 ইন্টু 6 ইন্টু 10⁻³ 58.8 ইউনিট কি হবে? প্লবতা কি? হারানো ওজনের পরিমাণ, তাই না? তাহলে ওজন কি এক ধরনের বল,
বলের একক নিউটন, সো প্লবতার এককও নিউটন হবে। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি করবা? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হোমওয়ার্ক করবা, কারণ দ্বিতীয় বস্তুর হচ্ছে প্রথমত আয়তন পাবা হচ্ছে পাই ডি, যেহেতু দেওয়া আছে পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4 ক্ষেত্রফল ইন্টু হচ্ছে তার উচ্চতা h2। এইভাবে আয়তন পাবা। রো অফ লিকুইড তো জানাই আছে, জি এর মান তো জানাই আছে, তার মানে ইউ2 ইকুয়াল হচ্ছে জাস্ট v2 রো অফ লিকুইড জি, অ্যান্ড এখান থেকে তুমি রেজাল্টটা পেয়ে যাও। জাস্ট সূত্র বসাও, সূত্র থেকে মান বের করো, সূত্রতে ডেটা বসাই। ওকে, এরপরের ম্যাথটা একটু খেয়াল করো। কোশ্চেনটা হচ্ছে আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কোয়ার। ব্লকটিকে পানিতে নিমজ্জিত করলে পানির উপরিতল হতে ব্লকের উপরের ও তলদেশের গভীরতা যথাক্রমে 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, পানির ঘনত্ব 1000। এটা অবশ্য না দিলেও চলতো। এখন কোয়ার খ বাদ, কোয়ার খ আমি সলভ করাবো না এই ক্লাসে। গ নাম্বারটা দেখো, ব্লকের নিম্নতলে কি পরিমাণ বল প্রয়োগ করবে? তো চলো আমরা এই কেসটা ড্র করে ফেলি। ওকে, গ নাম্বার বলছে কি, বল একটা ব্লককে পানিতে নিমজ্জিত করবা। লেটস সে এটা হচ্ছে পানির পাত্র, লেটস সে এটা হচ্ছে পানির পাত্র, সোজা হচ্ছে না কেন, সেটা হচ্ছে পানির পাত্র, এখানে পানি আছে, আমি ড্র করলাম না পানি। তো এই পানিতে, আচ্ছা পানি ড্র করা লাগবে। লেটস সে এটা হচ্ছে পানির উপরের সারফেস। পানিতে একটা বস্তু, আয়তাকার বস্তু, আয়তাকার ব্লক ডোবানো আছে এইভাবে। তো ব্লকের যে নিম্নতল আছে, এই নিম্নতলের ক্ষেত্রফল হচ্ছে দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। অলরাইট, পানির উপরিতল থেকে ব্লকের উপরিতল পর্যন্ত উচ্চতা দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার, আর পানির উপরিতল থেকে ব্লকের নিম্নতল পর্যন্ত গভীরতা হচ্ছে 20 সেন্টিমিটার। এখন কোশ্চেনে বলছে যে ব্লকের নিম্নতলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে। ব্লকের নিম্নতলটা পানির উপরিতল থেকে 20 সেন্টিমিটার নিচে, তাহলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা বের করার আগে আমরা চলো এই পয়েন্টে বা ব্লকের হচ্ছে নিম্নতলে পানি কি পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা বের করি। সেটা বের করার জন্য আমরা চলো লিখি, সেটা হচ্ছে ব্লকের নিম্নতলে চাপ পি ইকুয়াল টু হচ্ছে কি, লেটস সে এটা হচ্ছে H2, এটা H1, H2 রো, কিসের রো? রো অফ লিকুইড জি, তাই না? এখন H2 এর মান কত? 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। রো অফ লিকুইড হচ্ছে পানি, যার ঘনত্বের মান হচ্ছে 1000, আর জি এর মান তো 9.8 আমরা জানি। এখান থেকে চাপের পরিমাণটা কত আসে? 1960, এটা কি প্যাসকেল। তো এই পরিমাণ চাপ আমরা পাইতেছি ব্লকের নিম্নতলে পানির জন্য। এই যে চাপটা পাইলাম সেটা কি একক ক্ষেত্রফলের জন্য, অর্থাৎ ক্ষেত্রফলের মান যখন 1 একক। এখন ক্ষেত্রফলের মান যখন a একক, তখন বলের মানটা কত? F ইকুয়াল টু আমরা জানি PA, পি এর মান 1960 ইন্টু এ হচ্ছে 25, বাট ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিতে হইলে 10⁻⁴ দিয়ে গুণ করা লাগে। সো এখান থেকে তুমি ফোর্সের মানটা পাবা 4.9 নিউটন। সেই সাথে আমাদের গ নাম্বার কোশ্চেন সলভড। ওকে ওকে,
আচ্ছা 25 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু কেমনে 25 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, এটা দেখাই। দেখো 25 সেন্টিমিটার স্কোয়ারকে কী লেখা যায়, 25 ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তাহলে তো সেন্টিমিটার স্কোয়ার আসবে। এখন 25 ইন্টু 1 সেন্টিমিটার মানে কত, 1/100 মিটার ইন্টু 1/100 মিটার। এখন 1/100 ইন্টু 100 মানে কি, 25, 100 ইন্টু 100 মানে হচ্ছে 10⁴ বা 10,000 মিটার স্কোয়ার। 10⁴ উপরে গেলে হবে 25 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। বুঝতে পারলাম? ওকে, এবার চলো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার জন্য আগে পেজটা একটু ডুপ্লিকেট করি। তো এখন ঘ নাম্বারটা আগে অ্যানোটেশনগুলো মুছে দিতে হবে। এই হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে উদ্দীপকের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন তরলের প্লবতার সমান গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। মানে সহজ কথা, আর্কিমিডিসের নীতিটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে এখন গ নাম্বার থেকে আমরা দেখছি ব্লকটি সম্পূর্ণ ডুবে আছে, কারণ উপরিতল থেকে ব্লকের উপরে পানির উপরিতল থেকে ব্লকের উপরিতলের গভীরতা 15 সেন্টিমিটার। তার মানে ব্লকটা পানিতে ডুবে আছে। ওকে, পানিতে যদি ডুবে থাকে তাহলে আমরা কেসটা কি দেখছিলাম, অপসারিত তরলের ওজনটা কি হবে, অপসারিত তরলের ওজনটা হবে অপসারিত তরলের আয়তন হবে বস্তুর সম্পূর্ণ আয়তনের সমান। তাহলে এই ক্ষেত্রে বস্তুর সম্পূর্ণ আয়তনটা কত, তোমার কি কি দেওয়া আছে, দেওয়া আছে যে ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে এসআই ইউনিটে কনভার্ট করলে 25 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার পাওয়া যায়, যেটা আমরা গ নাম্বারে দেখলাম। এখন গ হতে আমরা ব্লকের গভীরতা পাইছি হচ্ছে 20-15 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে এসআই ইউনিটে কনভার্ট করলে আসে 0.05 মিটার। তাহলে ব্লকের আয়তন কত হবে, ভি অফ বি, লেটস সে বি অফ বি আয়তন হবে ব্লকের ভূমির ক্ষেত্রফল ইন্টু ব্লকের উচ্চতা। তার মানে এটা হচ্ছে 25 ইন্টু 10⁻⁴, আর 0.05কে লেখা যায় 5 ইন্টু 10⁻²। অলরাইট, তো এরপর কি লিখতে পারো, 5 ইন্টু 25 মানে হচ্ছে 125 ইন্টু 10⁻⁶। এটা হচ্ছে ব্লকের আয়তন মিটার কিউব। ব্লকের এই যে আয়তন, এটাই তো হচ্ছে অপসারিত তরলের আয়তন, লেটস সে লিকুইড, মানে কি এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, কারণ সম্পূর্ণ ব্লকটাই যেহেতু ডুবে আছে। তাহলে এখন অপসারিত তরলের ওজন কি হবে, অপসারিত তরলের ওজন WL মানে হচ্ছে ওয়েট অফ লিকুইড ইকুয়াল ভি অফ এল রো অফ এল জি, ভি রো জি, তাই না? ওজন ভি রো জি মানে এটা কেমনে আসলো, এটা তোমার হালকা একটু কোশ্চেন থাকতে পারে। হচ্ছে ভিএল, দেখো WL মানে কি, তরলের ওজন। তাহলে তরলের ওজন ইকুয়াল তরলের ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এখন রবি মানে তো ভর নির্দেশ করে, তাই না? এখন আয়তন এবং ঘনত্ব দুইটা যদি তরলের হয় তাহলে এটা তরলের ভর, তরলের ভরের সাথে তুমি অভিকর্ষীয় ত্বরণ গুণ করছো, তো এই আলটিমেটলি ভরের সাথে অভিকর্ষীয় ত্বরণ গুণ করলে ওজন পাওয়া যাবে। আচ্ছা,
তো এখান থেকে তরলের অপসারিত তরলের ওজন আসে 125 ইন্টু 10⁻6 ইন্টু 1000 ইন্টু হচ্ছে 9.8। এখান থেকে পাওয়া যাবে যে ভ্যালুটা সেটা হচ্ছে 125 ইন্টু 10⁻6 ইন্টু 9.8 ইন্টু 10 কিউব 1.225 নিউটন। এটা পেলাম অপসারিত তরলের ওজন। এখন প্লবতা কি আমরা কি জানি? আমরা জানি প্লবতা ইউ ইকুয়াল হচ্ছে AH রো অফ লিকুইড জি, তাই না? এখন AH মানে কি? AH মানে হচ্ছে VB ইকুয়াল AH। AH এর মান পাইছি হচ্ছে 125 ইন্টু 10⁻6, রো অফ লিকুইড হচ্ছে 1000 ও বিকর্ষীয় ত্বরণ হচ্ছে 9.8। আলটিমেটলি এখান থেকেও 1.225 নিউটন পাওয়া যায়, তাই না? তাহলে কি বলতে পারো? তাহলে অবশ্যই উদ্দীপকে যে উক্তিটি বলা আছে ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন তরলের প্লবতার সমান, কথাটা সঠিক, এটা প্রমাণিত হইল। তাহলে কি W অফ L ইকুয়াল হচ্ছে ইউ। তাই ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন তরলের প্লবতার সমান। ঠিক আছে, শেষ। তো এরপরের ম্যাথটা দেখো কি বলছে। একটি সোনার মুকুটের ওজন বাতাসে 10 কেজি এবং পানিতে ডোবালে ওজন হয় 9.4 কেজি। ওকে, তাহলে তোমার দেওয়া কি কি আছে ওটা লিখে ফেলো, পরে কোশ্চেনে কি চাইছে সেটা দেখা যাবে। তোমার দেওয়া আছে হচ্ছে বাতাসে ওজন, যেটা হচ্ছে প্রকৃত ওজন, ইকুয়াল 10 কেজি, বাট সেই ওজন পানিতে নিলে হয় 9.4 কেজি। তাহলে কিছু পরিমাণ ওজন হারাই ফেলছে, ওই হারানো ওজনের মানটা কত? হারানো ওজনের মানটাই তো ইউ, সেটার মানটা হচ্ছে WA মাইনাস WW। এখান থেকে বাবা 10 মাইনাস 9.4 ইন্টু হচ্ছে জি 9.8। এটা অ্যাকচুয়ালি WA না, এটা MA আর MW দেওয়া আছে। আমি কি করতেছি, MA আর MW। ওকে, তো এখান থেকে পাওয়া যায় কত? 0.6 ইন্টু 9.8 নিউটন, রাইট? ওকে, এখন গতে বলছে উক্ত মুকুটটির ঘনত্ব নির্ণয় করো। মুকুটের ঘনত্ব গ নাম্বার। তো আমরা হারানো ওজন ইউ তো পাইলাম, তাই না? ইউ ইকুয়াল কি? প্লবতা। প্লবতার সূত্র আবার কি? বস্তুর আয়তন রো অফ লিকুইড, যে তরলে ডোবানো হয়েছে, জি। এখান থেকে ইউ এর মান কত? 0.6 ইন্টু 9.8 ইকুয়াল ভি এর মান আমরা জানি না, পানির ঘনত্ব হচ্ছে 1000 ইন্টু বিকর্ষীয় ত্বরণ 9.8। এখান থেকে তুমি বস্তুর আয়তনটা পেয়ে যাচ্ছ। ভি ইকুয়াল কত আসে এখান থেকে? 0.6 ইন্টু 10⁻4
মিটার কিউব। অলরাইট, এটা তো বস্তুর কি আয়তন। এই আয়তনটা কি? এই আয়তনটা হচ্ছে বস্তুর প্রকৃত আয়তন, কারণ আয়তন তো হ্রাস পায় বা বৃদ্ধি পায় না, তাই না? আয়তন তো সেম থাকে। তাহলে এই আয়তনকে বলতে পারো তুমি প্রকৃত আয়তন। ওকে, এখন আমরা কি জানি? প্রকৃত ভর, যে ভরটা আমরা বাতাসে পরিমাপ করি অথবা শূন্য স্থানে পরিমাপ করি, ইকুয়াল প্রকৃত ঘনত্ব ইনটু মুকুট, যেহেতু বলা আছে লেটস সে এটাকে আমি এম রো সি দিলাম, ডেন্সিটি অফ ক্রাউন। ওকে, রো ইনটু হচ্ছে তার প্রকৃত আয়তন। অলরাইট, তো এখান থেকে তুমি যদি সবগুলো মান বসায় দাও, 10 ইকুয়াল হচ্ছে রো অফ সি ইন্টু 6 ইন্টু 10^4। এখান থেকে তুমি মুকুটের ঘনত্বটা পেয়ে যাবে কত? 10/6 ইন্টু 10^4, 16,666.67 কেজি পার মিটার কিউব। তাহলে তুমি মুকুটের ঘনত্ব পেয়ে যাচ্ছ কত? 16,666.67 কেজি পার মিটার কিউব। এটাই তোমার কোশ্চেনে চাইছেন, এটাই হচ্ছে অ্যান্সার। এখন ঘ নম্বরে বলছে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। ঘ নাম্বার। তো ঘ নাম্বারে প্রথমে লিখো গ হতে কি পাইছো? গ হতে বস্তুর আয়তনটা পাইছো না? ওই আয়তনটা একটু নিয়ে আসো। ভি ইকুয়াল পাইছো 6 ইন্টু 10^4 মিটার কিউব। আচ্ছা, আমি যদি কোনো জায়গায় ইউনিটে উল্টাপাল্টা করে ফেলি বা ভুল করি, ওইটা কাইন্ডলি নিজ দায়িত্বে ঠিক করে নিও, হ্যাঁ? কারণ সবগুলো ইউনিট তো অলমোস্ট পড়ানো হয়েছে তোমাদের, সো আমার ওই যাকে বলে টাইপিং মিস্টেকই বলা যায়, এনিওয়েজ ওই কারণে ভুল হয়ে যাইতে পারে মাঝে মধ্যে। ভুল কীরকম, যে আমি দেখবা লিখছে আয়তন, লাস্টে ইউনিট দিয়ে রাখছে বলের, যে এরকম ভুল আর কি। আচ্ছা, তো উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। এখন আর্কিমিডিসের সূত্র কি ছিল? বিজ্ঞানী আর্কিমিডিস কি বলছিলেন? উনি বলছিলেন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর হারানো ওজনের সমান। অলরাইট, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই যে পার্টটুকু যেটুকু আছে, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, এই পার্টটুকু এবং বস্তুর হারানো ওজন, এই দুইটা পার্ট সমান দেখানো লাগবে। ওকে, আমি এটার কালারটা যদি একটু চেঞ্জ করি, লেটস সে এই কালার, তাহলে আমার এই দুইটা হচ্ছে সমান দেখানো লাগবে, তাই না? অলরাইট, তো চলো দেখানো যাক। বস্তু দ্বারা অপসারিত তরল কতটুক? তরল, তরল তো পানি, তাই না? তার ঘনত্ব তাহলে হবে 1000 কেজি পার মিটার কিউব। এখন যেহেতু বলছে যে পানিতে ডুবালে, হ্যাঁ,
যেহেতু বলছে পানিতে ডুবালে, তার মানে মুকুটের সম্পূর্ণ আয়তন যতটুক, অতটুক আয়তনের পানি সে অপসারিত করবে। তাহলে অতটুকু আয়তনের তরলের ভর কত হবে? অপসারিত তরলের ওজন, লেটস সে এটা হচ্ছে ডাব্লিউ অফ লিকুইড ইকুয়াল কি? অপসারিত তরলের ভর ইন্টু বিকর্ষীয় ত্বরণ। এখন অপসারিত তরলের ভর কতটুকু? যতটুকু আয়তনের তরল অপসারিত হয়েছে ইন্টু তরলের ঘনত্ব ইন্টু হচ্ছে 9.8 অবিকর্ষীয় ত্বরণের মান। এখন ভি এর মানটা কত? ভি এর মান জাস্ট বস্তুর সম্পূর্ণ আয়তনটা, 6 ইন্টু 10⁻⁴ ইন্টু রো অফ লিকুইড তো আমার জানাই আছে পানির ঘনত্ব ইন্টু হচ্ছে 9.8। এটার মানটা আসে কত? 6 ইন্টু 9.8, 5.88 নিউটন। এটা পাইলাম হচ্ছে অপসারিত তরলের ওজন। এখন বস্তুর হারানো ওজন কতটুক? বস্তু মানে কি এখানে? মুকুটের। মুকুটের হারানো ওজন। হারানো ওজনকে কি বলে নর্মালি? প্লবতা। ইউ ইকুয়াল কি জানি আমরা? ইউ হচ্ছে এ এইচ রো অফ লিকুইড জি, কারণ প্লবতাটা নর্মালি তরল প্রদান করে বা প্রয়োগ করে বস্তুর উপর। এখন বস্তুর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এই পার্টটুক কি? এই পার্টটুক আয়তন ব্যতীত অন্য কোনো কিছু কি? এই পার্টটুক হচ্ছে ভি, তাই না? তাহলে ওই পার্টটুকু যদি ভি হয়, ভি এর মান কত? 6 ইন্টু 10⁻⁴, তরলের ঘনত্ব 1000, অবিকর্ষীয় ত্বরণ 9.8। তার মানে এইখান থেকেও 5.88 নিউটনই আসতেছে। যদি আসে তাহলে তুমি কি বলতে পারো? অপসারিত তরলের ওজন ইকুয়াল বস্তুর ওজন। তার মানে কি? মেনে চলে। তুমি কিন্তু এক্সাম হলে আবার শুধু মেনে চলে লিখবা না, তুমি লাস্ট লাইনে এটা দেখানোর পর তারপরের লাইন লিখবা সুতরাং উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে, তারপর অ্যান্সার দেবা। এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেন, এবারও মুকুট রিলেটেড কোয়েশ্চেন। তো এখানে কি বলছে? একটি সোনার মুকুটের ভর হচ্ছে 5 কেজি, ওকে, ঘনত্ব 16,000 কেজি পার মিটার কিউব। এর মধ্যে যে ভেজাল আছে তার ঘনত্ব হচ্ছে 12,000 কেজি পার মিটার কিউব, ভেজালের ঘনত্ব। বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব 19.3 গ্রাম পার সিসি। মুকুটটি সমুদ্রে নিমজ্জিত করা হলো, সমুদ্রের 5.3 লিটার পানির ভর 5.9 কেজি। এখন কি কি ডেটা দেওয়া আছে ওই জিনিসগুলো আমরা একটু লিখে ফেলি। অলরাইট, তো তোমার প্রথমত দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে মুকুটের ভর এম অফ সি মানে ম্যাস অফ ক্রাউন, এটা হচ্ছে 5 কেজি। মুকুটের ঘনত্ব রো সি ইকুয়াল হচ্ছে 16,000 কেজি পার মিটার কিউব, তাই না? এখন এর মাঝে যে ভেজাল আছে তার ঘনত্ব হচ্ছে 12,000 কেজি পার মিটার কিউব। ভেজালকে কি বলবা তুমি? ভেজালের ইংলিশ কি? আমি জানি না, খেয়াল নেই অ্যাকচুয়ালি। তো এটাকে আমি রো ভি দিলাম, এটার মান আসতেছে 12,000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, ভেজালের ইংলিশটা যেন কি ছিল? এখন বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব মানে রো অফ কি? স্বর্ণ বা গোল্ড, তুমি এই ইউ লিখতে পারো, কেমিস্ট্রি অরাম।
তো বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 19.3 গ্রাম পার সিসি। তো এটাকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে, 19,300 কেজি পার মিটার কিউব। অলরাইট, এখন সমুদ্রের পানির 5.3 লিটার, এর ভর হচ্ছে 5.9 কেজি। তার মানে এখানে কি বলছে, 5.3 লিটার বা হচ্ছে 5.3 ইন্টু 10⁻³ মিটার কিউব। সমুদ্রের পানি হচ্ছে কত কেজি দেওয়া আছে, 5.9 কেজি। তাহলে 1 মিটার কিউব সমুদ্রের পানি, যেটাকে আমরা বলি সমুদ্রের পানির ঘনত্ব, রো অফ সি ওয়াটার, ইকুয়াল হচ্ছে কত আসবে, 5.9 ডিভাইড বাই 5.3 ইন্টু 10⁻³। এটার মান কত আসে, এটার মানটা আসবে হচ্ছে 5.9 ডিভাইড বাই 5.3 ইন্টু 10⁻³ 1113, 1113.21। এটা কি ইউনিট, কেজি পার মিটার কিউব। ওকে, তো কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে ওই সব ডেটাগুলো আমাদের মোটামুটি ফাইন্ড আউট করা শেষ। এখন আমরা কি করব, ম্যাথ কি করতে বলছে বা কি চাইছে তোমার কোশ্চেনে সেটা দেখব। প্রথমে বলছে সমুদ্রের পানিতে মুকুটের প্লবতা নির্ণয় করো। আচ্ছা, তোমার এখানে মুকুটের ভর দেওয়া আছে 5 কেজি, মুকুটের ঘনত্ব দেওয়া আছে 16,000 কেজি পার মিটার কিউব। তাহলে মুকুটের আয়তন নির্ণয় করতে পারবে না? মুকুটের আয়তন ভি অফ সি ইকুয়াল কত হবে, এম অফ সি ডিভাইড বাই রো অফ সি, ইকুয়াল কত, 5 কেজি ডিভাইডেড বাই হচ্ছে 16,000 কেজি পার মিটার কিউব। এটার মানটা আসবে 3.125 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। তাহলে সমুদ্রের পানিতে প্লবতা কত হবে, এখানে একটু ভুল আছে, মুকুটের প্লবতা বলছে না, এই কথাটা কিন্তু কারেক্ট না। এখানে লেখা উচিত ছিল যে মুকুটের উপর প্রযুক্ত পানির প্লবতা, হ্যাঁ, মুকুটের উপর প্রযুক্ত পানির প্লবতা হবে, যেটা আমরা বের করতেছি। মুকুটের আবার প্লবতা কি, প্লবতা তো হয় হচ্ছে প্রবাহী পদার্থের। আচ্ছা, তো প্লবতা ইউ ইকুয়াল কি জানি আমরা, বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন। এখন বস্তু যে সমুদ্রের পানিতে নিমজ্জিত করা হয়েছে, মানে কি ডোবানো হয়েছে, ডোবানো হইলে কি মুকুটের যতটুকু আয়তন আছে অতটুক আয়তনের পানি এসে অপসারিত করবে। এই জন্য ভি এর মানটা হবে মুকুটের আয়তনের মানের সমান। এরপর কি রো অফ, যে তরলে ডোবাচ্ছ, কোন তরলে, সমুদ্রের পানিতে, ইন্টু হচ্ছে জি 9.8। তো এখানে মানগুলো যদি বসাই দাও তাহলে আসবে 3.41। ইউনিট কি, ইউনিট হচ্ছে নিউটন। অ্যান্সার শেষ। ওকে, এবার চলো ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার দেখার আগে ঘ নাম্বারটা একটু মুছে নিই। এগুলো হচ্ছে একটু সরাই নেই। দেখো ঘ নাম্বারটা, ঘ নাম্বারে বলছে কি, উদ্দীপকের মুকুটে
বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ বা ভেজালের পরিমাণ কোনটি বেশি? মানে তোমার মুকুটটাতে ভেজালের পরিমাণ বেশি নাকি হচ্ছে স্বর্ণের পরিমাণ বেশি? এটা বের করার জন্য চলো ধরে নেই, ধরি ভেজালের পরিমাণ ইকুয়াল হচ্ছে কত? লেটস সে এক্স কেজি। তাহলে বিশুদ্ধ স্বর্ণ কত হবে? টোটাল হলো 5, এক্স পরিমাণ ভেজাল, তাহলে 5 মাইনাস এক্স কেজি পরিমাণ স্বর্ণ হচ্ছে বিশুদ্ধ মুকুটের 5 মাইনাস এক্স পরিমাণ ওজন ভর। আচ্ছা, এখন টোটাল আয়তন মানে মুকুটের টোটাল আয়তনটা, মুকুটের মোট আয়তন, এই মোট আয়তনটা কোথা থেকে আসতেছে? ভেজালের আয়তন এবং বিশুদ্ধ মুকুটের আয়তনের যোগফলই টোটাল আয়তন না? দুইটা আয়তন মিলেই তো মোট আয়তন পাওয়া যাবে। তাহলে মোট আয়তনটা আমরা প্রিভিয়াসলি গ নাম্বারে পাইছি হচ্ছে ভিসি, যেটা 3.125 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে ওইটা তুমি লিখো 3.125 ইন্টু 10 ইনভার্স 4, এটা হচ্ছে মুকুটের মোট আয়তন। মুকুটের মোট আয়তন বা মুকুটের আয়তন যেটা ইকুয়াল ভেজালের আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ভর ডিভাইড বাই ঘনত্ব, তাই না? তাহলে ভেজালের আয়তন হবে ভেজালের ভর ডিভাইডেড বাই ভেজালের ঘনত্ব প্লাস বিশুদ্ধ আয়তন মানে হচ্ছে বিশুদ্ধ স্বর্ণের ভর ডিভাইড বাই বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব। এখন এখানে সবগুলা মান যদি বসিয়ে দাও, 3.125 ইন্টু 10 ইনভার্স 4 ইকুয়াল এক্স ডিভাইড বাই ভেজালের ঘনত্ব দেওয়া আছে 12,000 কেজি পার মিটার কিউব প্লাস বিশুদ্ধ স্বর্ণের আয়তন দেওয়া আছে হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। তো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে গিয়ে সলভ করো, সিডাব্লিউতে আর কি, আর ইএক্সগুলোতে 1 ইকুয়েশন 1 আননোন সলভ করে যদি, তাহলে পেয়ে যাবে হচ্ছে 3.125 ইন্টু 10 ইনভার্স 4 12,000 প্লাস 5 মাইনাস এক্স ডিভাইড বাই 19,300। তাহলে এখান থেকে ভেজালের ভর পাওয়া যায় হচ্ছে 1.6952 কেজি। এটা হচ্ছে ভেজালের ভর। তাহলে বিশুদ্ধ ভর কত হবে? 5 মাইনাস এক্স পরিমাণ। তো 5 থেকে এটা যদি মাইনাস করো তাহলে আসতেছে 3.3048 কেজি। তার মানে এখান থেকে কি বলা যায়? বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ বেশি। ওকে, অ্যান্সার। বুঝতে পারলাম এই ম্যাথটা? ওকে, এরপর চলো আমরা আরেকটা কনসেপ্ট দেখি, ভাষা ডোবা। ওকে, ভাষা ডোবাটা দেখার জন্য এর আগে যে একটা ডায়াগ্রাম আমরা ইউজ করছিলাম ওই ডায়াগ্রামটা আবার লাগবে। এই ডায়াগ্রামটা
এটা হচ্ছে কপি করব, পেস্ট করব। আমরা কি বলছিলাম, এখানে প্রত্যেকটা বস্তু হচ্ছে আইডেন্টিক্যাল, তাই না? প্রত্যেকটা বস্তুই আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি, তাদের ভর সেম না, তাদের আয়তনগুলো হচ্ছে সেম, অর্থাৎ তাদের ডাইমেনশন আইডেন্টিক্যাল। আয়তন সেম হলেও ঘনত্ব ডিফারেন্ট প্রত্যেকটার, এবং ঘনত্ব ডিফারেন্ট হওয়ার কারণে এই বস্তুগুলোর ভর ডিফারেন্ট হয়েছে। এখন লেটস সে যে 3 নাম্বার কেস যেটা দেখছিলাম, যে আমরা তরলের একটা নির্দিষ্ট গভীরতায় গিয়ে থেমে গেছে। এখন থেমে গেছে বলবো না, আমরা বলবো যে নিচের দিকে ডুবে যাচ্ছে, ডুবে গিয়ে একদম যেখানে যে পাত্রে পানি রাখছো বা যে কোনো পুকুরের একদম তলদেশে গিয়ে থামবে। তাহলে লেটস সে ত্বরণ হচ্ছে এ। M1 এর জন্য আমরা কি দেখছিলাম? M1 এর জন্য আমরা দেখছিলাম M1G ইকুয়াল হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। কারণ বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কতটুক? বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু যতটুক পরিমাণ বস্তু ডুবে আছে x পরিমাণ ইন্টু রো অফ লিকুইড ইন্টু হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। কারণ উভয় পক্ষ থেকে অভিকর্ষীয় ত্বরণ কাটা যায়। আর M1কে লেখা যায় কি? বস্তুর আয়তন h ইন্টু বস্তুর ঘনত্ব, তাই না? আর ইকুয়াল টু লেখা যায় ax রো l। উভয় পক্ষ থেকে a কাটতে পারো। এখন দেখো রো অফ বি কি আসে? রো অফ বি আসে x ডিভাইড বাই h ইন্টু রো অফ l। এইটুকু আসছে না? এইখানে x ডিভাইড বাই h যেটা, x ডিভাইড বাই h কিন্তু এই জিনিসটা স্মলার দেন 1 বা 1 এর চেয়ে ছোট। কারণ কি? কারণ হচ্ছে x h এর চেয়ে ছোট। এখন উভয় পক্ষকে যদি h দিয়ে ভাগ করে দাও তাহলে x ভাগ h আসে 1 এর চেয়ে ছোট। আচ্ছা, x ভাগ h যদি 1 এর চেয়ে ছোট হয়, লেটস সে 0.9, 0.9 দিয়ে তরলের ঘনত্বকে গুণ করলাম। যেমন ধরো তরলের ঘনত্বটা হচ্ছে 1000, তাহলে তোমার বস্তুর ঘনত্ব আসতেছে 900। অর্থাৎ তরলের যে ঘনত্বটা, বস্তুর ঘনত্ব তার চেয়ে কম। এবং তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের চেয়ে কম হয়, উল্টা বলছি, মানে এখানে বস্তুর ঘনত্বটা অ্যাকচুয়ালি তরলের ঘনত্বের চেয়ে কম। এখন বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কম হয়, তাহলে আমাদের কি ঘটতেছে এখানে? বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, তাই না? বস্তু সম্পূর্ণ ডোবে না, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে এই কেসে বলতে পারো কি, M1 এর ক্ষেত্রে বস্তুর ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্বের চেয়ে কম। ওকে, এখন এটা তো M1 এর ক্ষেত্রে পেলাম। M2 এর ক্ষেত্রে আমরা সিমিলার একটা রিলেশন পাইতে পারি না? M2 এর ক্ষেত্রে কি করব আমরা? বস্তুর ওজন M2G, যেহেতু বস্তু স্থির, তাহলে অপসারিত তরলের ওজনের সমান। এখন অপসারিত তরলের ওজন কতটুকু? অপসারিত তরলের আয়তন, বস্তু যেহেতু সম্পূর্ণ ডুবে আছে, তার মানে বস্তুর নিজস্ব আয়তনের সমান পরিমাণ তরল সে অপসারণ করছে, ইন্টু রো অফ লিকুইড ইন্টু জি কাটা যাবে। M2কে লিখতে পারো হচ্ছে বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব ইকুয়াল AH রো অফ লিকুইড। উভয় পক্ষ থেকে AH কাটতে পারো এবং এখান থেকে পাবা রো বি ইকুয়াল রো এল। অর্থাৎ বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান হয়, তাহলে বাইরে থেকে কোনো প্রকার বল প্রয়োগ ছাড়া বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, নট আংশিক নিমজ্জিত, বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন এটা 2 নং কেস।
M3 এর ক্ষেত্রে এখন কি বলবা তুমি? M3 এর ক্ষেত্রে বস্তুর একটা নিট বল কাজ করতেছে, যার মান হচ্ছে M3A ইকুয়াল কি M3G, মানে বস্তুর ওজন মাইনাস কতটুকু ওজন সে হারাচ্ছে, যেটার মান হচ্ছে প্লবতার সমান U3। এখন বস্তুর ভর মানে কি? বস্তুর ভর মানে হচ্ছে AH ইন্টু রো অফ বস্তু, তাই না, ইন্টু হচ্ছে ত্বরণ ইকুয়াল, এখানে বস্তুর ভর সেম AH রো অফ বস্তু ইন্টু জি মাইনাস ইউ এর মানটা কত আসবে দেখো, ইউ এর মানটা আসবে হচ্ছে বস্তুর সম্পূর্ণ আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু বিকর্ষীয় ত্বরণ। কেন? কারণ বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তো আছে এখন, তার মানে বস্তু নিজের আয়তনের সমান পরিমাণ আয়তনের তরল অপসারণ করবে। রাইট, এখন এরপরে কি করা যায়, প্রত্যেকটা মানে উভয় পক্ষ থেকে সবগুলার এইচ বাদ দেওয়া যায়, এইচ 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 বাদ দিলা, এইচ বাদ দেওয়ার পর তোমার কাছে কি থাকে, এখানে থাকতেছে তোমার রো বি এ ইকুয়াল রো বি জি মাইনাস রো এল জি। তুমি রো বি গুলাকে একসাথে করো, তাহলে কি আসবে, রো বি ইন্টু জি মাইনাস এ ইকুয়াল রো এল জি, তাই না? ওকে, আমি এই সিস্টেমটা একটু ছোট করে ড্র করি। এগুলাকে একটু সরাই দিই, গিভ মি আ সেকেন্ড। অলরাইট, এটা হচ্ছে M3। ওকে, তাহলে এখান থেকে তুমি রো বি ইকুয়াল কি লিখতে পারো, জি ডিভাইড বাই জি মাইনাস এ ইন্টু রো এল। এখন দেখো জি ডিভাইড বাই জি মাইনাস এ, যে এই পার্টটুকু কিন্তু সব সময় ওয়ানের চেয়ে বড়। কারণ কি দেখো, জি ইকুয়াল কত জানি 9.8, ত্বরণের মান এ ইকুয়াল লেটস সে 1.2 বা 1.8 ধরো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন জি মাইনাস এর মানটা কত আসবে, 9.8 মাইনাস 1.8 মানে কত, 8। এখন জি কে যদি জি মাইনাস এ দিয়ে ভাগ করো, জি ডিভাইড বাই জি মাইনাস এ ইকুয়াল 9.8 ডিভাইড বাই 8, এই মানটা আসবে হচ্ছে 1, যতই আসুক 1-এর চেয়ে বড় আসবে, 1.225, 1.225। এখন তরলের ঘনত্ব যদি 1000 কেজি পার মিটার কিউব হয়, তাহলে বস্তুর ঘনত্ব কত হবে, জি ডিভাইড বাই জি মাইনাস এ ইন্টু রো এল, তার মানে 1.225 ইন্টু 1000, তার মানে হচ্ছে 1225, এটা কি কেজি পার মিটার কিউব। তার মানে জি ডিভাইড বাই জি মাইনাস এ যেহেতু অলওয়েজ 1-এর চেয়ে বড় আসে, তাহলে 1-এর চেয়ে বড় কোনো মান দিয়ে পানির ঘনত্বকে গুণ দিলে সেটা পানির ঘনত্বের চেয়ে বড় একটা মানই পাওয়া যায়। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে যে রো বি ইজ গ্রেটার দেন রো অফ এল, অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। সমান হলে কি হবে, সমান হলে হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
আর যদি তোমার ছোট হয় তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো ভাসা ডোবার কনসেপ্টগুলো বুঝে গেছি। অল রাইট, তাহলে এখন ভাসা ডোবা রিলেটেড একটা ম্যাথ করি চলো। এখানে বলছে কি, তরলে অদ্রবণীয় মানে তরলের সাথে মিশে না এমন একটা গোলকের আয়তন 1000 কেজি পার মিটার কিউব। এটি 1500 কেজি পার মিটার কিউব ঘনত্বের আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এটি 1500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যখন ভাসে তখন আমাদের কন্ডিশনটা কী ছিল? তখন কন্ডিশনটা ছিল বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান, যেমনটা এখানে হচ্ছে M2 এর কেসে ঘটছে, রো বি আর রো এল সমান যখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। আচ্ছা, এখন কি করছে, গোলকটির উপর 100 সেন্টিমিটার কিউব আয়তনের 80 গ্রাম ভরের মোমের প্রলেপ দেওয়া হলো। ওকে ফাইন, দেওয়া হয়েছে। এখানে আমরা কি করতে পারি? প্রথমত কোশ্চেনটা পড়তে হবে আমাদের। কোশ্চেনে কি বের করতে বলছে সেটা। কোশ্চেনে বলছে উদ্দীপকে গোলকের ভর নির্ণয় করো। গোলকের ভর, আচ্ছা গোলকের ভর ইকুয়াল কি? ভর বের করার আগে গোলকের ঘনত্বটা কি? গোলকের ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্বের সমান। তরলের ঘনত্বটা কোশ্চেনে দেওয়া আছে 1500 কেজি পার মিটার কিউব। গোলকের আয়তন কত দেওয়া আছে? লেটস ভি অফ বি মানে বস্তুর আয়তন বা গোলকের আয়তন দেওয়া আছে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এখন সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কিভাবে কনভার্ট করে? tan ইনভার্স 6 দ্বারা গুণ করে। তার মানে এখান থেকে তোমার গোলকের আয়তন আসতেছে tan ইনভার্স 3 মিটার কিউব। তাহলে গোলকের ভর কত? গোলকের ভর m অফ বি ইকুয়াল হচ্ছে রো অফ বি ফি অফ বি। এখান থেকে রো অফ বি এর মান 1500, বি অফ বি হচ্ছে tan ইনভার্স 3। এখান থেকে গোলকের ভর আসে 1.5 কেজি। এটাই অ্যান্সার। এখন বলছে কি, মোমের প্রলেপ দেওয়া গোলকটি উক্ত তরলে ভাসবে না ডুবে যাবে? এখানে অ্যাকচুয়ালি তোমার বের করতে হবে কি, এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে বলছে মোমের প্রলেপ দেওয়া গোলকটি উক্ত তরলে ভেসে যাবে না ডুবে যাবে। বস্তু আসলে ভাসে কখন? যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তু ভাসে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হইলে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। আর বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কি বেশি হয় তাহলে ডুবে যাবে। তাহলে তোমার এখন এখানে বের করতে হবে যে মোমের প্রলেপ দেওয়ার পর ঘনত্বটা কত। মোমের প্রলেপ দেওয়ার পর ঘনত্ব লেটস সে রো বি প্রাইম। ঘনত্ব হচ্ছে রো বি প্রাইম, এটা ধরি আর কি। এখন দেখো 100 সেন্টিমিটার কিউব আয়তনের 80 গ্রাম ভরের মোমের প্রলেপ দেওয়া হলো। আচ্ছা, গ হতে আমরা গোলকের ভরটা পাইছি না? গোলকের ভর কত পাইছি? 1.5 কেজি। আর কোশ্চেনে দেওয়া আছে মোমের ভর কত? মোমের ভর লেটস সে এম অফ ডাব্লিউ, এম অফ ওয়াক্স, এটা হচ্ছে 80 গ্রাম, মানে হচ্ছে 80 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। আচ্ছা, এখন তুমি এখানে কি করতে পারো?
মোট আয়তন কত? মোট আয়তনটা কত মোমের প্রলাপ দেওয়ার পর? আগে ছিল 1000 সেন্টিমিটার কিউব, পরে হয়েছে আরও অ্যাড হয়েছে 100 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে টোটাল হচ্ছে 1100 সেন্টিমিটার কিউব। 1500 কেজিকে যদি গ্রামে কনভার্ট করো, সব কিছু 1500 গ্রাম আসে। আর আমরা এখানে সব কিছুকে সিজিএস ইউনিটে রাখি। মোমের ভর হচ্ছে 80 গ্রাম। এখন মোট আয়তন ইকুয়াল কি? গোলকের আয়তন প্লাস মোমের আয়তন, তাই না? গোলক প্লাস মোমের আয়তন, এটার মানটা দেওয়া আছে হচ্ছে 1100। এখন গোলকের আয়তন কত? ধরো মোমের প্রলেপ দেওয়ার পর এইভাবে কি করলে হবে? আচ্ছা চলো, গোলকের আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, এটা জানি। তবে এটাকে আরেকটু ডিফারেন্টলি লেখা যায় কি, গোলকের ভর ডিভাইড বাই গোলকের ঘনত্ব, তাই না? গোলকের ভর হচ্ছে 1500 গ্রাম, গোলকের ঘনত্ব হচ্ছে রো অফ বি, যেটা আমরা গতে অলরেডি বের করছি, প্লাস মোমের আয়তন মানে কি? মোমের আয়তন হচ্ছে মোমের ভর কত? 80 কেজি ডিভাইড বাই মোমের ঘনত্ব রো অফ ওয়াক্স ইকুয়াল হচ্ছে মোট আয়তন। মোট আয়তন মানে হচ্ছে আবার মোট ভর 1500 প্লাস 80 ডিভাইডেড বাই তোমার টোটাল ঘনত্বটা বের করা লাগবে, যেটা হচ্ছে রো বি প্রাইম। আচ্ছা, মোমের ভর আর মোমের আয়তন আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে মোমের ঘনত্ব রো অফ ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারি? এম অফ ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে বি অফ ডাব্লিউ। এখন এম অফ ডাব্লিউ এর মান হচ্ছে 80, বি অফ ডাব্লিউ হচ্ছে 100, 0.8, এটা হচ্ছে গ্রাম পার সিসি। ওকে, তাহলে এখানে সবগুলো মান বসাই দাও। 1500 ডিভাইডেড বাই রো অফ বি কত? 1500 কেজি পার মিটার কিউব। রো অফ বি হচ্ছে 1500 কেজি পার মিটার কিউব প্লাস 1500 গ্রাম পার সিসি প্লাস 80 ডিভাইডেড বাই এটা আছে 0.8 গ্রাম পার সিসি ইকুয়াল 1580 ডিভাইডেড বাই রো বি প্রাইম। তো এখান থেকে তুমি ক্যালকুলেটরে যদি বসাই দাও, তাহলে রো বি প্রাইমের মানটা আসবে কত? প্লাস 0.8 1580 ডিভাইড বাই অ্যান্সার। তো ডিফারেন্ট চলে আসতেছে। এইভাবে করলে তো হচ্ছে না, এটা তাহলে কিভাবে করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে এখানে 1500 বসাইছি, এর তো কেজি পার মিটার কিউবে ছিল, বাট এটাকে তো আমার গ্রাম পার সিসিতে কনভার্ট করা লাগবে না? এটা গ্রাম পার সিসিতে কনভার্ট করলে হবে 1.5। আল্লাহ, তো এখানে কত আসে? রবি প্রাইমের মানটা আসে হচ্ছে 1.4364 কি, এটা গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নিলে হচ্ছে 1436.4 কেজি পার মিটার কিউবের মতো আসে। তো এই ঘনত্বটা কি তরলের ঘনত্বের চেয়ে কম, তাই না? স্মলার দ্যান রো অফ লিকুইড। এখন তরলের ঘনত্বের চেয়ে যদি কম হয় বস্তুর ঘনত্ব, তাহলে কি বস্তুটি ভাসবে। তার মানে কি এটা হচ্ছে এখানে তোমার অ্যান্সারটা হবে ভাসবে। অ্যান্সার
শেষ। তো এই পর্যন্তই ছিল আমাদের পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারটার 3 নাম্বার লেকচার। তো আমি যেই টপিকগুলো পড়াইলাম, এই টপিকগুলোতে যে ম্যাথগুলো করাইছে এগুলো হচ্ছে কাইন্ড অফ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ম্যাথ। তো এগুলো যদি পারো তাহলে নর্মাল বোর্ড কোশ্চেনের ম্যাথগুলো একদম ইজিলি পারো। তো আমার ক্লাসটা করো, ক্লাস করার পর এই ম্যাথগুলো আবার নিজে নিজে করার ট্রাই করো। যদি পারো তো করলা, আর যদি না পারো নিজে নিজে করতে গিয়ে তাহলে আবার ক্লাসটা দেখবা, সমস্যা নেই। এরপর কী করবা, এরপর হচ্ছে এই পর্যন্ত অনেক কিছু পড়ানো হয়ে গেছে। সো বোর্ড কোশ্চেন বের করবা, বোর্ড কোশ্চেনগুলো একদম ধরে ধরে সলভ করা শুরু করবা, সবগুলো কোশ্চেন এবং বোর্ড এমসিকিউগুলো। তাহলে তোমার চাপ অধ্যায়ের একদম ফুল ফ্লেজড প্রিপারেশন হয়ে যাবে। তাহলে সবাইকে বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই, পড়াশোনা করতে থাকো, চিল থাকো, কোনো প্যারা নাই। দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ক্লাসে, কতটুকু শীঘ্রই জানি না, হয়তো বা নেক্সট ক্লাস আসতে আসতে প্রায় 1 মাসের উপর লেগে যেতে পারে, অথবা এমনও হতে পারে যে 3-4 দিন পরেই দিয়ে দিছি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমি কতটুকু টাইম পাচ্ছি এটার উপরে। আচ্ছা, তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।